সেকশনস উইথ কি বলতেছে লেভেল অথবা লেভেল অ্যাক্রস অর লেভেল সেকশন। আচ্ছা, এরকম ফিগার একটা রাস্তার কথা চিন্তা করো, এরকম ফিগার কি তোমার কোথাও দেখছো? তোমরা দেখো তো, বাস্তব বাস্তব লাইফে এরকম কোন ফিগার দেখছো? খেয়াল করে। হ্যালো, জি স্যার। কোথায় কোথায় দেখছো এরকম ফিগার? স্যার ব্রিজে স্যার। ব্রিজে, তাই না? ব্রিজে ব্রিজে কোথা থেকে দেখছো? ব্রিজের সামনে থেকে দেখবে, তাই না? ক্রস সেকশন বরাবর এরকম হয়, তাই না? নাকি জি স্যার। রাস্তার ক্ষেত্রে তোমরা কি খেয়াল করছো? যেমন একটা রোড, রোড ক্রস সেকশন, বা এই হচ্ছে একটা রাস্তা সাপোজ, ঠিক আছে? এই রাস্তাটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস বের করি, রোড স্যার সবকিছু তো ব্লার আসছে স্যার। আর আসতেছে, দাঁড়াও, জি সব ক্লিয়ার হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো তো, বুঝা জি যাচ্ছে? স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এই ছবিটার দিকে তোমরা যদি তাকাও, এটা কি? একটা রাস্তা, তাই না? নাকি? হ্যালো, জি স্যার। এখন এই রাস্তাটার ক্ষেত্রে যদি তাকাও, তাহলে রাস্তার এটা কি টপ, তাই না? এটা রাস্তা টপ নাকি? হুম। জি জি স্যার। স্যার। আচ্ছা, রাস্তার সাইড সাইড দেখতে কিরকম, এরকম স্লোপ করা, তাই না? জি স্যার। তো রাস্তার ওই পাশে যদি দেখাতে পারতাম তাহলে এরকম কি, রাস্তার ওই পাশেও কি এরকম করে স্লোপ করাই, তাই না? তাহলে এখানে কি করছে, ধরো এই লেভেলে হাইট ছিল আগে, মানে এই রাস্তাটা বানানোর আগে গ্রাউন্ডের হাইট এরকম ছিল। যদি এরকম থাকে তাহলে এই রাস্তাটা এত উঁচুতে বানানোর জন্য কি করতে হবে? মাটি ভরাট করতে হবে, নাকি? জি স্যার। জি স্যার। তো মাটি যখন ভরাট করছে, দেখো কিভাবে ভরাট করছে, স্লোপ করে। যেমন রাস্তার উইডথের চাইতে এই যে রাস্তার যে বেস, রাস্তার টপের উইডথের চাইতে বেজের উইডথ অনেক বেশি, তাই না? নাকি? এই জি বেজের স্যার। উইডথ অনেক বেশি, কারণ হচ্ছে যখন মাটি ভরাট করছে, মাটি ভরাট করার ক্ষেত্রে আস্তে আস্তে টপের দিকে কি উইডথ কমাইছে, তাই না? টপে যত উইডথ দরকার এটা ধীরে ধীরে কি অ্যাটেন্ড করছে, তাই না? এটা কি এরকম করে অ্যাটেন্ড করা যেত? সাপোজ এই হচ্ছে একটা রাস্তা, এই হচ্ছে বেস, এই জায়গায় মাটি ভরাট করতে হবে। তো মাটি ভরাট করার সময় এরকম খারাপ হবে, মাটি ভরাট করা যেত? মাটি ভরাট করা যেত, কিন্তু ওই মাটিটা স্টেবল হয়। এই যে মাটিটা ভরাট করছে, এই মাটিটা কি স্টেবল হইতো না, তাই না? নাকি? জি স্যার। তাহলে এই এই যে এই লেভেল থেকে, বেস লেভেল থেকে যখন রাস্তার টপে চলে যাব, তখন মাটি ভরাট করে যখন টপে যাব, তখন সবসময় এই জিনিসটা খেয়াল করা, মানে ফলো করা হয়, যেন বেস থেকে সার্টেন হাইট এবার কমাইতে কমাইতে আমি হচ্ছে উপরের দিকে, একবারে খাড়া উপরের দিকে কমাই দেওয়া যাবে না। তাহলে এরকম স্লোপ যখন করি, তখন দেখা যায় যে এই যে মাটিটা ভরাট করছি, এই মাটিটা কি মোটামুটি স্টেবল থাকে, ঠিক আছে? মাটিটা কি থাকে, স্টেবল কন্ডিশনে থাকে। কিন্তু যদি এরকম খারাপ ভাবে মাটি ভরাট করতো, যে এরকম খারাপ ভাবে, এই হচ্ছে বেস, এইভাবে এতটুকু উইথের রাস্তা বানাতে হবে, তো মাটি ভরাট করলাম এতটুকু খারাপ হবে, তাহলে এই মাটিটা কিন্তু মানে টিকতো না। কারণ এই যে এজ, এই এজ থেকে আস্তে আস্তে কি ভেঙে ভেঙে পড়তো, তাই না? এই জায়গাটা ভেঙে যেত, ভেঙে ভেঙে কি রাস্তাটা ভেঙে যেত, তাই না? ঠিক, তাই এই জন্য কি করতে হয়, যেমন এই ফিগারটার ক্ষেত্রে তোমরা যদি দেখো, এই ফিগারটাতে দেখো, এটা হচ্ছে টপ, রাস্তার টপ। যখন মাটি ভরাট করছে, ভূমি ছিল এটা, মাটি ভরাট করে এই রাস্তার টপটা বানাইছে। তাহলে মাটি যতটুকু ভরাট করছে, এটা ভরাট করার সময় এরকম একটা সার্টেন স্লোপে ভরাট করছে, তাই না? নাকি? জি স্যার। কি বলছি, বোঝা গেছে? একটা সার্টেন স্লোপে মাটি ভরাট করছে। এখন এই সেকশনটা দেখতে অনেকটা ট্রাপিজিয়ামের মতো, তাই না? রাস্তার মধ্যে গেলেও কিন্তু এরকম সেকশন, এই ট্রাপিজিয়াম সেকশনটা তুমি দেখতে পাবে, যে কোনো রাস্তায় যাও সেকশনটা কি হয়, এরকম ট্রাপিজিয়াম কিছু হয়। কি বলছি, বুঝা গেছে? আরো কয়েকটা রোডের ছবি যদি আমরা দেখি, এটাতে আসি।
যেমন এই রোডটাই দেখো, এটা দেখো, এটাতে কি মনে হচ্ছে মাটি ভরাট করছে না মাটি কাটছে, কোনটা? কাটছে স্যার। হ্যাঁ, এখন কাটার সময় কি করছে? কাটার সময় এবার খারাপ ভাবে কাটছে? খারাপ ভাবে কিন্তু কাটে নাই, কাটছে কি এরকম একটা সার্টেন স্লোপ করে, তাই না? নাকি? জি স্যার। এই স্লোপ করার কারণটা কি? যেন মাটি যখন এইভাবে খারাপ ভাবে কাটবে, যদি খারাপ ভাবে কাটতো সেক্ষেত্রে কি এই মাটিটা কি মানে এই রাস্তার উপরে এসে পড়তো বা কলাপস করতো, তাই না? মাটিটা কলাপস করতো নাকি? যার কারণে যখন এই পাহাড় বা উঁচু জায়গাটা যখন কেটে রাস্তা বানাইছে তখন কি এরকম সার্টেন একটা স্লোপে কি কাটছে। এই সার্টেন স্লোপে কাটার উদ্দেশ্যটা কি? যেন এই যে তোমার এমবেকমেন্ট সাইডের যে মাটিটা এটা যেন স্টেবল কন্ডিশনে থাকে, ঠিক আছে? এটা যেন কি কন্ডিশনে থাকে? স্টেবল কন্ডিশনে থাকে, যেন এটা ভেঙে না পড়ে, ঠিক আছে? এই উঁচু জায়গাটা যেন হঠাৎ করে কলাপস না করে বা ভেঙে না পড়ে, ঠিক আছে? এরকম যদি আমরা এটাতে আসি তাহলে এই ফিগারটা দেখতে অনেকটা কি কিসের মতন? মাটি কাটার মতন না ভরাট করার মতন? এই ফিগারটা বলো তো। হ্যালো, স্যার ভরাট করার মতন স্যার। ভরাট করার মতন। যদি কাটার মতন হয়তো, কাটা হইতো তাহলে কিরকম হইতো? টপের উইথ বেশি, তাই না? আস্তে আস্তে কেটে রাস্তা বানাইতো, মানে রাস্তার উইথ কি কম, তাহলে মানে কাটা হইলে কিরকম হইতো? এরকম সেকশন হতো, তাই না? নাকি? তাহলে এই সেকশনটাকে আমরা বলি রাস্তার ফিল সেকশন। কি বলি? ফিল সেকশন। এটাকে বলি কি? কাট সেকশন, ঠিক আছে? কি বলতে বুঝা গেছে? এটাকে কি বলি? ফিল সেকশন। উপরেরটাকে এটাকে বলি ফিল সেকশন, আর এটাকে বলি কাট সেকশন। এখন একটা রাস্তার সাপোজ 1000 ফিট, 1000 ফিট একটা রাস্তা, প্রতি রাস্তায় ক্রস সেকশন দেখতে মানে ভরাট, রাস্তাটা ভরাট করে 1000 ফিটই ভরাট করে বানাইছে সাপোজ, তাহলে এই কাট সেকশন দেখতে, একটা সেকশন দেখতে এরকম। তাহলে বলো তো এই সেকশনে যদি তুমি এরিয়া বের করতে পারো, এই সেকশনের এরিয়াকে যদি লেন্থ 1000 দিয়ে গুণ করো তাহলে কত ভলিউমের মাটি ভরাট করতে হবে? এটা কি ক্যালকুলেট করা যাবে? জি স্যার। নাকি আমার কোশ্চেনটা বোঝা নাই? সবাই কি বুঝতে পারছো? সাপোজ এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এখান থেকে এতটুকু ডিসটেন্স হচ্ছে 1 কিলোমিটার। এই জায়গায় ক্রস সেকশনটা, এই এ ক্রস সেকশনটা দেখতে হচ্ছে মানে এই ক্রস সেকশনটা দেখতে হচ্ছে এটার মতো। তাহলে এই ক্রস সেকশনের এরিয়া যদি তুমি রাস্তা ক্রস সেকশনের এরিয়া যদি বের করতে পারো, একে যদি এই ডিসটেন্স দিয়ে গুণ করো, তাহলে এই রাস্তাটা বানাতে কত ভলিউমের মাটি ভরাট করতে হবে এটা কি বের করা সম্ভব? জি স্যার। বা সিমিলার কথাই যদি বলি, এই জায়গায় ক্রস সেকশন, এই ক্রস সেকশনটা দেখে যদি এরকম হয়, দ্যাট মিন্স উঁচু জায়গা ছিল, পাহাড় ছিল, পাহাড় কেটে তুমি রাস্তা বানাতে, সাপোজ পাহাড় কেটে না বানাও, তুমি উঁচু একটা জায়গা কেটে তুমি রাস্তা বানাচ্ছ, সেক্ষেত্রে এই সেকশন যদি দেখতে এরকম এরকম হইতো, তাহলে এই সেকশনের যদি আমি এরিয়া বের করি, তাহলে এই সেকশনের এরিয়াকে যদি আমি এই লেন্থ দিয়ে গুণ করে দেই, তাহলে এই রাস্তাটা বানাতে কত ভলিউমের মাটি কাটতে হবে এটা কি বের করা যাবে না? জি স্যার যাবে। এখন সেম রাস্তাটাই যদি এতটুকু পর্যন্ত মাটি ভরাট করতে হয়, 1/2 কিলোমিটার মাটি ভরাট করতে হয়, এই 1/2 কিলোমিটার সাপোজ মাটি কাটতে হয়, এখন তাহলে বলো কত এতটুকুর মধ্যে কোন ফিগার ইউজ করতে হবে? এতটুকু বললাম মাটি ভরাট করতে হবে, ফিল করতে হবে, আর এতটুকুতে মাটি কাটতে হবে। তাহলে এই সেকশনের এরিয়া কোনটা? এটা নাকি? হ্যাঁ জি স্যার। তাহলে এই ফিল সেকশনের এরিয়াকে যদি তুমি এই লেন্থ দিয়ে গুণ করো, এই লেন্থ দিয়ে গুণ করো, তাহলে কি তুমি কতখানি মাটি ভরাট করতে হবে এটা পেয়ে যাবা। আবার এই কাট সেকশনকে যদি তুমি এই লেন্থ দিয়ে গুণ করো, কত ভলিউমের মাটি কাটতে হবে এটাও কি বের হয়ে যাবে না? জি স্যার। তাহলে একটা রাস্তা বানাতে হলে শুধু মাটি কাটতে হবে এরকম না, দেখা যাবে এক জায়গায় উঁচু ওই জায়গায় মাটি কাটতে হবে, এক জায়গায় নিচু ওই জায়গায় মাটি কি করতে হবে? ভরাট করতে হবে, তাই না? তাহলে একটা রাস্তা বানাইতে কত ভলিউমের মাটি কাটতে হবে, কত ভলিউমের মাটি ভরাট করতে হবে, এই জিনিসগুলোর ক্যালকুলেশন সাধারণত আমরা এই জায়গায় পেয়ে যাই। বা তুমি রাস্তা না বলো, একটা স্টেডিয়াম বললাম, ঠিক আছে? স্টেডিয়াম কি হতে হয়? একবারে সম্পূর্ণ লেভেল হতে হয়, তাই না? প্রতিটা পয়েন্ট কি হতে হবে? সমান এলিভেশনের বা সমান রেডিয়াস লেভেলের হতে হবে, তাই না? নাকি? এখন সমান এলিভেশনের বা সমান রেডিয়াস লেভেলের যদি হতে হয়, তাহলে কোথাও কি মাটি, স্টেডিয়ামের কোথাও কি মাটি ভরাট করতে হবে, স্টেডিয়ামের কোথাও কি মাটি কাটতে হবে, তাই না? নাকি? কোথাও মাটি ভরাট করতে হবে, কোথাও মাটি কেটে হচ্ছে স্টেডিয়ামটাকে সম্পূর্ণ কি প্লেন করতে হবে, তাই না? নাকি? উঁচু নিচু তো হতে পারবে না। তাহলে
এই যে কত ভলিউমের মাটি কাটতে হচ্ছে বা কোন জায়গায় কত ভলিউমের মাটি ভরাট করতে হবে বা কত হাইটের মাটি কাটতে হবে, কত হাইটের মাটি ভরাট করতে হবে, এই জিনিসগুলো আমরা হচ্ছে কোনখান থেকে পাবো? এই এরিয়া ভলিউমের সার্ভে থেকে, তাই না? ক্লিয়ার? অবজেক্টিভ সম্পর্কে কি ক্লিয়ার? জি স্যার। স্যার ওকে, এখন আসি সাপোজ একটা রাস্তার কথাই আসি, রাস্তার কথায় ব্যাক করি। এই সেকশনটাকে কি বললাম? একটা ফিল্ড সেকশন। তাহলে এই ফিল্ড সেকশনের এরিয়া, এই সেকশনটার এরিয়া তুমি যদি বের করতে চাও তাহলে কিভাবে বের করতে পারো? যেমন তোমাদের লেভেলিং সার্ভের একটা ম্যাথ ছিল, ম্যাথ নাম্বার 8.4 না 8.3 মেবি। ওইটার মধ্যে গ্রাউন্ডের গ্রেডিয়েন্ট কত এটা কি বের করতে বলা হয়েছিল না? জি স্যার। খেয়াল আছে কিনা আমি বলতে পারতেছি না, তোমাদের খেয়াল আছে কিনা? মানে তুমি লেভেলিং করছো, প্রথম স্টেশন, দ্বিতীয় স্টেশন, এইভাবে 9টা স্টেশন ছিল। তোমাকে বলা হয়েছিল যে এই যে তোমার মানে গ্রাউন্ডের তোমার হচ্ছে রিডিউস লেভেল বের করছো, রিডিউস লেভেল করার পর কোশ্চেন করছিল যে এই গ্রাউন্ডের গ্রেডিয়েন্ট কত। উত্তর আসছিল কত? 1 ডিভাইডেড বাই 19.64, এরকম কিন্তু উত্তর আসছিল, তাই না? জি স্যার। খেয়াল আছে? জি স্যার। তখন কি বলছিলাম যে হরিজন্টালি যদি 19.64 যায়, এটা ভার্টিক্যালি কত ওঠে? গ্রেডিয়েন্ট মানে কি? এই ভ্যালু মানে কি? 1 ভার্টিক্যাল ইজ টু 19.64 কি হরিজন্টাল। হরিজন্টাল। তাহলে এটার মিনিং কি ছিল আসলে? এটার মিনিং ছিল যে হরিজন্টালি 19.64 গেলে, হরিজন্টালি 19.64 গেলে ভার্টিক্যালি 1 ওঠে, অথবা অল্টারনেটিভ কি বলা যাইতো যে হরিজন্টালি যদি 19.64 যায় ভার্টিক্যালি 1 নামে, তাই না? জি স্যার। এটাই তো কি ছিল স্লোপ, তাই না? রাস্তার এমব্যাঙ্কমেন্ট, এগুলোকে বলি আমরা এমব্যাঙ্কমেন্ট। তাহলে এই এমব্যাঙ্কমেন্ট বানানোর জন্য সার্টেন একটা স্লোপ লাগবে নাকি? জি তাই স্যার। না? এই স্লোপটা বলে দিয়েছে কি 1:s। এখন এই 1:s ডিপেন্ড করবে ইঞ্জিনিয়ার টু ইঞ্জিনিয়ার, তাই না? কোন কোন স্লোপে মাটিটা ভরাট করলে বা কোন স্লোপে মাটি কাটলে ওই মাটি কি স্টেবলই থাকবে, স্টেবল থাকবে, এক্সটারনাল কোনো ফোর্স দিয়ে ওই মাটিকে স্টেবল করার দরকার হবে না। এটা কি ইঞ্জিনিয়ার ঠিক করবে, তাই না? জি স্যার। তাহলে ধরে নিলাম যে s হরিজন্টাল s ভার্টিক্যাল 1, এই যে তোমার এমব্যাঙ্কমেন্ট, এই এমব্যাঙ্কমেন্টের স্লোপ হরিজন্টালি s ভার্টিক্যাল 1, দ্যাট মিন্স হরিজন্টালি s গেলে ভার্টিক্যালি কত ওঠে? 1 ওঠে, তাই না? এই সেকশনটা আরো বলতেছে এটা কি এক্সিস্টিং গ্রাউন্ড। গ্রাউন্ড কিভাবে বোঝা যায়? যে এরকম কোন চিহ্ন থাকলে এটা বুঝতে হবে, এরকম চিহ্ন থাকলে সিভিল ড্রয়িং এ তোমরা শিখবা, এরকম চিহ্ন থাকলে বুঝতে হবে এটা কি গ্রাউন্ড। এই যে জিএল মানে কি? গ্রাউন্ড লেভেল। তাহলে এফএল মানে কি? ফরমেশন লেভেল। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। এফএল মানে কি? ফিনিশ লেভেল, আবার অনেক জায়গায় কি বলে? ফরমেশন লেভেল। জিএল মানে কি? গ্রাউন্ড লেভেল। ফিনিশ লেভেল মানে হচ্ছে যেটা তুমি আলটিমেটলি মাটি ভরাট করে বা মাটি কেটে বানাচ্ছ, তাই না? নাকি? তাহলে এই ফিনিশ লেভেলেই কি তুমি রাস্তা বানাবা নাকি? হ্যাঁ, এখন এই ফিনিশ লেভেলের উইডথ বলতেছে সাপোজ বি, উইডথ বলতেছে বি, আর মাটি তুমি টোটাল ভরাট করছো গ্রাউন্ড থেকে এতটুকু হচ্ছে এইচ। তাহলে তোমরা কেউ বলো তো যে এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা তুমি কিভাবে বের করতে পারবে? এই ডিসটেন্স বলো, এই ডিসটেন্সটা কিভাবে বের করবা? এই যে এতটুকু ডিসটেন্স কিভাবে বের করা যেতে পারে বলো তো? স্যার তুমি স্লোপ জানো, তাই না? নাকি জি স্যার। স্লোপ জানো? কি স্লোপ জানো? যে হ্যালো 1/s, রাস্তা স্লোপ কত? 1/s নাকি? জি স্যার। এটা মানে কি? যে ভার্টিক্যালি যদি 1 যায়, হরিজন্টালি কত যায়? s যায়, তাই না? এখন বলো এই যে তুমি মাটি ভরাট করছো, টোটাল হাইট কত মাটি ভরাট করা? এই ভার্টিক্যাল হাইট কত? মাটি ভরাট করার হাইট কত? এখন বাড়ির মধ্যে সব সাপ চারিদিকে পানি। এই মাটি ভরাট করার হাইট কত? তাতে নয় থাকবে দেখতে পারলাম। এইচ স্যার। h। তাহলে ভার্টিক্যাল যদি h হয়, ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি h হয়, হরিজন্টাল কম্পোনেন্ট কত হবে বলো? ধরে নিলাম x, তাহলে x সমান কত হবে? x = h into s। এইচএস। বা sh, যাই বলো না কেন, একটা হইলে হলো। এখন দেখো এই যে এই ভ্যালুটা কত বের করছে? sh নাকি? জি স্যার। তাহলে এই পাশে sh, এই পাশেও কি এটা কি সেম ভ্যালু না? sh না? কারণ স্লোপটা কি 1:s নাকি? আবার হাইটও একই, দুই পাশের হাইটও একই নাকি? দুই পাশে কি সমান ভলিউমের মাটি ভরাট করছে, সমান হাইটের মাটি ভরাট করছে। তাহলে বলো এই ভূমির হাইট, এখন এই ফরমেশন লেভেলের উইডথ যদি b হয়, তাহলে এই ভূমির বা গ্রাউন্ডের উইডথ কত বলো? স্যার d + 2sh। d + 2sh নাকি?
বি প্লাস 2SH। এখন বলো 2SH যদি হয়, এই ভূমি জানো বি প্লাস 2SH, টপ জানো বি, তাহলে এটা দেখতে, এই শেপটা দেখতে কি অনেকটা ট্রাপিজিয়ামের মতন, তাই না? জি স্যার। তাহলে সমান্তরাল বাহুদ্বয় কত, বি আর বি প্লাস 2SH, তাদের মধ্যবর্তী দূরত্ব কত, এইচ। তাহলে এই সেকশনটার এরিয়া কত বের হবে বলো? স্যার হাফ ইনটু এইচ এরিয়া ইনটু হচ্ছে বি ইকুয়াল টু বি প্লাস কত, বি বি প্লাস প্লাস 2SH 2SH। ডিভাইডেড বাই কত, 2 নাকি? জি স্যার। জি স্যার। কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব কত, এইচ নাকি? এইচ। জি স্যার। এখন বলো যে এখান থেকে দুইটাতেই দেখো, দুইটাতেই কত আছে, বি আর প্রথমটাতে কি, যদি এটা সিম্পলিফাই করি বি প্লাস বি, দ্যাট মিন্স কি 2b নাকি? জি স্যার। এটা লেখা যায় না, ডিভাইডেড বাই 2। জি স্যার। তাহলে এখান থেকে যদি আমি 2b কমন বা কি কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায়, তাই না? জি স্যার। 2 যদি কমন নিয়ে নেই ইনটু 2, H into B plus SH থাকবে। হ্যাঁ, তাহলে 2 কমন নিলে b প্লাস SH ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কি থাকে বলো? ওই যে ও বলে ফেললো যে কি থাকবে, h ইনটু b প্লাস SH, তাই না? নাকি? জি স্যার। এটাই তো আসে, তুমি যেটা বলছো এটাই তো আসে নাকি? তাহলে দেখো এই এরিয়ার ফর্মুলা যেটা করলো এটা আসে কিনা দেখো, এরিয়া ইকুয়াল টু b প্লাস SH ইনটু h। আর কোনো কনফিউশন আছে কিনা বলো? তাহলে এই 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 যে এরিয়ার ফর্মুলা, এই ফর্মুলাতে বিটা কি, এরিয়ার ফর্মুলাতে বি হচ্ছে রাস্তার টপের উইডথ বা ফরমেশন লেভেলের উইডথ, এস হচ্ছে সাইড স্লোপ, এই স্লোপটাকে বলে কি সাইড স্লোপ। সাইড স্লোপ কত, সাইড স্লোপের হরিজন্টাল কম্পোনেন্ট কত, আর এইচ হচ্ছে তোমরা তো জানোই যে কত বলে, কত হাইটের মাটি কি, গ্রাউন্ড থেকে এই ফরমেশন লেভেলের হাইট কত, নাকি? বুঝা গেছে? সবাই বুঝতে পারছো? জি স্যার। এখন সেম ম্যাথটা যদি তোমাদের একটু বলি যে এরকম কাট সেকশন, এরকম একটা কাট সেকশন আছে, কাট সেকশনের তাহলে এটা কি হবে, ফরমেশন লেভেল নাকি? নিচে এটা কি ফরমেশন লেভেল নাকি? এই ফরমেশন লেভেল সাপোজ বি, আর এই স্লোপ হচ্ছে ধরে নাও স্লোপ হচ্ছে 1, আগের মতনই 1:s, এটা 1, আর হরিজন্টাল কম্পোনেন্ট সাপোজ হচ্ছে s, হরিজন্টাল কম্পোনেন্ট s, আর এই হাইট হচ্ছে সাপোজ h, এই হাইট হচ্ছে h। এখন বলো তাহলে এতটুকু কত হবে, এই এই ডিসটেন্সটা কত হবে? sh না, আগের মতনই এটা sh, এতটুকু কত sh নাকি? তাহলে সিমিলারলি কি লেখা যায়, এই এই যে ভূমি, এক্সিস্টিং ভূমি বা যে গ্রাউন্ডটা আগে ছিল রাস্তা বানানোর আগে, এটার উইডথ কত, b প্লাস y/h, আর এটা হচ্ছে b আর ডিসটেন্স হচ্ছে h। তাহলে সিমিলার ক্যালকুলেশন করলে ফর্মুলা কি একই আসবে না? হ্যালো? জি স্যার, একই আসবে। তাহলে এই ফর্মুলাকে যে এই এরিয়া ইকুয়াল টু b প্লাস SH ইনটু h, এই ফর্মুলাটা আসলে আমরা কাট সেকশন বা ফিল সেকশন দুইটার জন্য ইউজ করতে পারি, নাকি পারি না? জি স্যার। ওকে, তাহলে আসি ভলিউম ক্যালকুলেশন, কম্পিউটেশন অফ এরিয়া ক্যালকুলেশন আমরা শিখে ফেললাম নাকি, কিভাবে এরিয়া ক্যালকুলেট করি নাকি? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে ভলিউম ক্যালকুলেশন আসি। ভলিউম তিনটা প্রসেসে ক্যালকুলেট করা যায়, একটাকে বলে ক্রস সেকশন মেথড, একটা স্পট হাইট মেথড, একটা হচ্ছে কন্ট্রোল মেথড। এখন কোনটা কি এটা আমরা পরে আসবো, কারণ হচ্ছে প্রথমে স্পট হাইট মেথড বা কন্ট্রোল মেথড এই জিনিসগুলো তোমাদের এখনো বলা হয় নাই। একটু আগে যেই মেথডটা বলা হয়েছে যে একটা রাস্তার ক্রস সেকশন দেখতে কি রকম ছিল, তাই না? একটু আগে আমরা দেখলাম না রাস্তার ক্রস সেকশন কি রকম ছিল, এরকম অথবা কি এরকম, তাই না নাকি? জি স্যার। তাহলে এই ক্রস সেকশন থেকে আমরা কি বের করছি, এরিয়া বের করছি নাকি? এই ক্রস সেকশনটার এরিয়া বের করছি। তাহলে এই এরিয়া থেকে যদি আমরা কোনো ভলিউম বের করি তাহলে এটা হবে কি ক্রস সেকশন মেথডে ভলিউম ক্যালকুলেশন, নাকি? জি স্যার। ওকে, তাহলে বাকি দুইটা মেথড আস্তে আস্তে আমরা আসবো। আমরা এই ক্রস সেকশন মেথডে ভলিউমটা আগে দেখি, ভলিউম ক্যালকুলেশন বাই ক্রস সেকশন। ওকে, এটাতে যাওয়ার আগে তোমাদের মানে একটু যদি আমরা খেয়াল করি, আমরা এরিয়া ক্যালকুলেশন করার জন্য ফর্মুলা কয়টা পড়ছি বলো তো? কি কি ফর্মুলা পড়ছি বলো? হ্যালো, এরিয়া ক্যালকুলেশন করার জন্য ফর্মুলা কয়টা পড়ছি?
সবাই কি মাইক মানে মাইক্রোফোন কি মিউট করে রাখছো? হ্যালো, মাইক্রোফোন ই করো। হ্যালো, স্যার তিনটা ফর্ম আরে এরিয়ার জন্য 3টা ফর্মুলা করছি। মিড অর্ডিনেট রুল সিম্পলস মেথড আর মিড অর্ডিনেট এভারেজ অর্ডিনেট করছি আর সিম্পলস মেথড। ট্রাপিজয়েডাল করছি। জি স্যার। আরেকটা কি করছি? জি স্যার, গ্রাফিক্যাল নাকি? 5টা। 5টা। এখন ভলিউম ক্যালকুলেশন করার জন্য 2টা প্রসেস শুধুমাত্র। একটাকে বলতেছে প্রিজময়েডাল মেথড। প্রিজময়েডাল মেথডের আরেকটা নাম হচ্ছে সিম্পসন মেথড। তোমরা পড়ছো না সিম্পসন মেথড এরিয়া? জি স্যার। যখন এরিয়া ক্যালকুলেশন করব সিম্পসন নাম বলবো সিম্পসন মেথড। যখন ভলিউম ক্যালকুলেশন করব সিম্পসন মেথড। একই কাজ করব, একই ফর্মুলা ইউজ করব, কিন্তু নাম বলবো কি প্রিজময়েডাল মেথড। বুঝা গেছে? জি স্যার। হ্যালো, জি স্যার। সিম্পসন মেথড আর প্রিজময়েডাল মেথড কিন্তু একই নাম, একই জিনিস, ঠিক আছে? বা একই প্রসেস, একই ফর্মুলা ইউজ করে, ঠিক আছে? এন্ড এরিয়া মেথডের পাশে দেখো কি লেখা। এন্ড এরিয়া মেথডের পাশে কি লেখা? ট্রাপিজয়েডাল মেথড, তাই না? নাকি? তাহলে এন্ড 2টা মেথড, একটা হচ্ছে প্রিজময়েডাল মেথড আর একটা কি এন্ড এরিয়া মেথড। তাহলে আগেরটাতে ছিল 5টা মেথড। ওই 5টা মেথডের 2টা ছিল ট্রাপিজয়েডাল, একটা ছিল সিম্পসন। এই সিম্পসন আর ট্রাপিজয়েডাল মেথডই শুধুমাত্র আমরা কেবলমাত্র ভলিউম ক্যালকুলেশনে ইউজ করব। কথা কি ক্লিয়ার? জি স্যার। হ্যালো, তাহলে জি এরিয়া স্যার। ক্যালকুলেশনের জন্য ফর্মুলা হচ্ছে 5টা: মিড অর্ডিনেট, এভারেজ অর্ডিনেট, সিম্পসন, ট্রাপিজয়েডাল আর হচ্ছে গ্রাফিক্যাল মেথড। আর ভলিউম ক্যালকুলেশন করি আমরা 2টা ফর্মুলা ইউজ করে, একটা কি প্রিজময়েডাল আর একটা কি এন্ড এরিয়া মেথড। এন্ড এরিয়া মেথডের আরেকটা নাম হচ্ছে ট্রাপিজয়েডাল মেথড। প্রিজময়েডাল মেথডের আরেকটা নাম হচ্ছে সিম্পসন ফর্মুলা বা সিম্পসনস মেথড। বুঝা গেছে কথা? জি স্যার। তাহলে এটাতে যদি আমরা আসি একটা ভলিউম ক্যালকুলেশন করার জন্য, দেখি কি অবস্থা ভলিউম ক্যালকুলেশন করতে। দেখো প্রিজম, প্রিজম কি এই জিনিসগুলো তোমাদের ইতে শেখানোর কথা, এই সিভিল ড্রয়িং এ শিখাইছে? হ্যালো, জি স্যার, শিখাইছে। হ্যাঁ, প্রিজম, ওয়েস, পিরামিড এই জিনিসগুলো শেখানোর কথা। আচ্ছা, প্রিজমের এটা সাপোজ একটা প্রিজম, এটা একটা প্রিজম। এই প্রিজমের যদি আমরা ক্রস সেকশন মানে এরিয়া দেখি, তাহলে ক্রস সেকশনাল এরিয়া দেখতে কি একটা পেন্টাগনের মতো, তাই না? এন্ড প্রিজমের ক্রস সেকশনাল এরিয়া কি শুধু পেন্টাগন হবে এরকম কিছু না। ত্রিভুজ হতে পারে, পেন্টাগন হতে পারে, চতুর্ভুজ হতে পারে, হেক্সাগন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটাতে দেয়া আছে একটা পেন্টাগন। তাহলে এই পেন্টাগনের এরিয়া যদি আমি কোনোভাবে বের করতে পারি, তাই না? এটাকে বলতেছে কি A1। এই পাশেও পেন্টাগন, এই পাশেও কি দেখতে এরিয়াটা কি পেন্টাগনের মতো, তাই না? নাকি? এই মাঝখানে যদি কোনো সেকশন নেই, ওইটাও কি দেখতে পেন্টাগনের মতো। তাহলে A1, A2, AM সবগুলো কি পেন্টাগনের মতো, তাই না? নাকি? জি স্যার। তাহলে বলো যে এইখানে যদি তুমি ট্রাপিজয়েডাল মেথডে সাপোজ এই A1 থেকে AM এর ডিসটেন্স D, A2 ডিসটেন্সও কি D, প্রতিটা ডিসটেন্সই কি D করে। এখন বলো ট্রাপিজয়েডাল মেথডে ফর্মুলা যদি ইউজ করো তাহলে তোমার ভলিউম কিভাবে বের করবে? ভলিউম ইকুয়াল টু কি হবে? ভলিউম B ইকুয়াল টু কি হবে? এক নাম্বার সেকশনের এরিয়া কত? A1 নাকি? জি স্যার। প্যারালাল এই A1 আর AM যেটা কি প্যারালাল এরিয়া না? জি স্যার। ট্রাপিজিয়ামের যখন তোমরা ফর্মুলা শিখছো তখন কি ছিল? 2টা লাইন কি ছিল? প্যারালাল ছিল, তাই না? এরকম প্যারালাল লাইন ছিল নাকি? যে এই লাইনটা আর এই লাইনটা কি প্যারালাল, তাই না? 2টা প্যারালাল লাইন এর এভারেজ তাদের মধ্যবর্তী ডিসটেন্স নাকি? জি স্যার। এটা করলে কি বের হতো? এরিয়া বের হতো, তাই না? কিন্তু এখানে ভলিউম ক্যালকুলেশন করার জন্য কি করতে হবে? লাইন না, ভলিউম ক্যালকুলেশনের জন্য কি করতে হবে? এরিয়ার এভারেজ, দুটা সমান্তরাল এরিয়ার এভারেজ নাকি? এটা কি ছিল? দুটা সমান্তরাল বাহুর এভারেজ নাকি? তাদের মধ্যবর্তী দূরত্ব, তাই না? হ্যালো, এটা যদি করতাম তাহলে কি বের হতো? এরিয়া। এখন এরিয়ারে যদি আবার তুমি ট্রাপিজয়েডাল ফর্মুলা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কি বের হবে? ভলিউম, তাই না? তাহলে এখানে যদি আমরা দেখি যে দুইটা সমান্তরাল এরিয়া, একটা এরিয়া হচ্ছে A1 একটা হচ্ছে AM, তাহলে ট্রাপিজয়েডাল ফর্মুলা বলতেছে A1 প্লাস AM ডিভাইডেড বাই 2 ইনটু তাদের মধ্যবর্তী ডিসটেন্স। তাদের মধ্যবর্তী ডিসটেন্স কত বলো? D নাকি? D না? জি স্যার। তাহলে এটাই হচ্ছে ট্রাপিজয়েডাল মেথডে তোমার ভলিউম ক্যালকুলেশন। কঠিন কিছু? এখন দেখো তুমি ভলিউম একটা পাইছো, V1 পাইছো, এই পাশে আরেকটা ভলিউম আছে না? এই পাশে তো আরেকটা ভলিউম আছে নাকি? হ্যালো, জি স্যার আছে।
এই পাশে আরেকটা ভলিউম, তাহলে এটার ভলিউম কি হবে? v2 কি হবে? m v2 বলো কি হবে? হ্যালো, m প্লাস A1 এর জায়গায় A2 হবে। হ্যাঁ m প্লাস A2 divided by 2 ডিভাইডেড বাই 2 কিন্তু তাদের Into D. মধ্যবর্তী ডিসটেন্স কত? d নাকি? এখন দুইটা sir. ভলিউম যোগ করে দিলে টোটাল ভলিউম বের হয়ে যাবে না? জি স্যার, জি স্যার। এখন ট্রাপিজিয়ামের তোমরা যে ফর্মুলাটা পড়ে আছো ট্রাপিজিয়াম লাইনের জন্য ফর্মুলাটা কি ছিল বলো? লাইনের জন্য ফর্মুলা কি ছিল? এরিয়ার ফর্মুলা কি ছিল? ফার্স্ট এন্ডটা লাস্ট এন্ডটা ডিভাইড বাই 2। এরিয়ার ফর্মুলা কি ছিল? d বাই 2 নাকি? জি স্যার, d বাই 2। d বাই 2 জি স্যার। ইনটু কি ছিল? ফার্স্ট এন্ডটা আর লাস্ট এন্ডটা। ফার্স্ট প্লাস লাস্ট পরে তারপর স্যার মাঝখানে সবগুলো 2 দিয়ে গুণ। ইনটু মি নাকি? সব মাঝখানে যা আছে নাকি? জি স্যার। ভলিউমের ফর্মুলা কিন্তু এক, জাস্ট লাইনের জায়গায় আগে কি করছে? লাইন নিছে, এখন কি হবে? এরিয়া ভলিউম ইকুয়াল টু কি হবে? d বাই 2। সিমিলারলি d বাই 2 ইনটু ফার্স্ট এরিয়া প্লাস লাস্ট এরিয়া প্লাস মাঝখানের এরিয়া কি? m না? m কি মাঝখানের এরিয়া না? জি স্যার। দেখো বুঝতে পারছো একই ফর্মুলা কি? একই ফর্মুলা স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে সিম্পসন ফর্মুলা কি ছিল বলো? এই লাইনের জন্য সিম্পসনের ফর্মুলা কি ছিল? স্যার d বাই 3। d বাই 3 এরিয়ার ফর্মুলা কি ছিল? এরিয়া ইকুয়াল টু এরিয়া d বাই 3 a ইকুয়াল টু d বাই 3 ইনটু ফার্স্ট এন্ডটা প্লাস লাস্ট এন্ডটা প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 4 ইনটু 2 ইনটু 4 বলতে আগে 4ই বলি, 4 ইনটু ইভেন নাকি? জি স্যার। 4 ইনটু ইভেন প্লাস 2 ইনটু অড। 2 ইনটু অড অর্ডিনেট 2 ইনটু অড অর্ডিনেট। তাহলে এখন বলো সেম ফর্মুলাটা যদি এরিয়ার জন্য অ্যাপ্লাই করো কি হবে? এরিয়ার লাইনের এগুলো কি ছিল? অর্ডিনেট, একটা লাইন তাই না? অর্ডিনেট মানে কি? একটা লাইনের স্থানাঙ্ক বা ভ্যালু y মানে y বরাবর কত ভ্যালু তাই না নাকি? এরিয়া যখন বের করছো তখন y এর ভ্যালু ছিল না ওইগুলো, যে 0 তে 0, 1 এ হচ্ছে 2.2, তাই 2.2 ভ্যালুটা কি ছিল? একটা লেন্থ তাই না নাকি? তো লেন্থের যদি প্রিজমাটাল মানে সিম্পসন ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে কি এরিয়া বের হয়েছে? তাহলে এরিয়ার মধ্যে যদি তুমি সিম্পসন ফর্মুলা ইউজ করো তাহলে কি বের হবে? ভলিউম বের হবে। তো ভলিউম v ইকুয়াল টু কি হবে বলো? সেম ফর্মুলাটা কি হবে? হ্যালো, d বাই 3 d বাই 3 স্যার ফার্স্ট এন্ডটা আর লাস্ট এন্ডটা এখানে তো ফার্স্টের এরিয়া কত? a1। জি স্যার a1। লাস্টেরটা কত? a2। a2। এন্ড বলো অর্ডিনেট আছে? না স্যার। নাই। তাহলে 4 ইনটু কি? 4 ইনটু am। a আর এই অর্ডিনেট কি নাই তাই না? 0 নাকি? জি স্যার। হ্যাঁ, লিখলাম না তাহলে a। তাহলে দেখো তো এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা একটু পার্থক্য আছে, d বাই 6 তাই না? d বাই 6 কি বলছিলাম? d বাই 6 কখন হয়? হ্যালো, কথা না বললে তো পড়ানো যাবে না বা রেসপন্স না করলে। এই d বাই 6 আমাদের দেখারও দরকার নাই তাই না? আমি কি বলছিলাম? সিম্পসনের দুইটা ফর্মুলা আছে, একটা কি 1/3 রুল, একটা কি 1/6 রুল নাকি? জি স্যার। তাহলে এই d বাই 6 কি আমাদের দেখার দরকার নাই নাকি? d বাই 6 কখন হয়েছে দেখো, এটা হচ্ছে সাপোজ d তাই না? প্রতিটা ডিসটেন্স কি d নাকি? জি স্যার। এখানে d টা কি? এই ক্যাপিটাল d টা কি বলো তো? স্মল ডিসটেন্স a1 থেকে m হচ্ছে d, m থেকে a2 হচ্ছে d তাই না? এই ক্যাপিটাল d মানে হচ্ছে এই ফার্স্ট আর লাস্টের মধ্যে ডিসটেন্স। কি বলতে বুঝা গেছে? জি স্যার। তাহলে এই d সমান কি হবে বলো? এই d সমান কি 2d না? জি স্যার। তাহলে এখানে দেখো তো এই ফর্মুলাতে যদি আমি কি করতাম, উপরে যদি 2 দিয়ে গুণ করতাম 2d বানাইতাম, নিচে কি 3 into 2 করতে হতো না? জি স্যার। তাহলে এই উপরে 2d এর পরিবর্তে কি লিখছে তারা? ক্যাপিটাল d লিখছে। তাই একই কথা হলো না? 3/2 এর পরিবর্তে 6 নাকি? জি স্যার। এই ক্ষেত্রে কিন্তু তুমি যদি আবার এই যে d বাই 6 লিখলা কিন্তু একটা অর্ডিনেট থেকে আরেকটা অর্ডিনেটের ডিসটেন্স বসাইলা d, তাহলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে, ভ্যালুতে পার্থক্য হবে তাই না নাকি? জি স্যার।
এই ডি বাই 6 ইউজ করলে মানে কি এই টোটাল ডিসটেন্স ইউজ করতে হবে। আর যদি স্মল ডি ইউজ করি সেক্ষেত্রে কি আমাদের ট্রাপিজয়েডাল ফর্মুলার সাথে কি পি এর ভ্যালু একই থাকতেছে, সেক্ষেত্রে কি আমরা আমাদের কি ডি বাই 3 ফর্মুলাটা ইউজ করা কি বেশি মনে রাখা সহজ, তাই না নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ভলিউম ক্যালকুলেশন দুই ভাবে করতে পারি। এই এখন যদি একটা দেখি, দেখো এই জায়গায় ডি বাই 3 ইউজ করছে, তাই না নাকি? হ্যালো, জি স্যার। ডি বাই 6 ও ইউজ করা যায়, আবার ডি বাই 3 দুইটাই ইউজ করা যায়। আমি আগে বলছিলাম সিম্পসনের দুইটা ফর্মুলা আছে, একটা কি 1/3 রুল আর একটা কি 1/6। আর দেখো এই যে এন্ড এরিয়া বা ট্রাপিজয়েডাল মেথডে ভলিউম কিভাবে ক্যালকুলেট করছে, বিটি ইকুয়াল ডি বাই 2 ইনটু a প্লাস 2, তাই না নাকি? তাহলে এই জিনিসটা আমি একটু আগে বলে আসলাম না যে ট্রাপিজয়েডাল মেথডে এর এরিয়া কি হবে, ডি বাই 2 a1 প্লাস an লাস্ট অর্ডিনেট প্লাস 2 ইনটু মাঝখানে যা অর্ডিনেট আছে, এটা আমরা একটু আগে দেখে আসলাম না? জি স্যার। নাকি? জি স্যার। ওকে, তাহলে ফর্মুলা গঠিত যত প্রবলেম, আশা করি এর মধ্যে কার কোনো প্রবলেম থাকলে বলো। ফর্মুলা নিয়ে কার কোনো প্রবলেম আছে? না স্যার। তাহলে এখন আসি ম্যাথ করায়, পরে হচ্ছে এই প্রিজময়েডাল কারেকশন তোমরা একটু লিখে রাখো, ঠিক আছে? যদি আজকে ক্লাসে নাও দেখাতে পারি নেক্সট ক্লাসে একটু মনে করবা, ঠিক আছে? একটা যেই ফর্মুলাগুলো আমরা দেখছি ওই ফর্মুলাগুলো দিয়ে একটা ম্যাথ দেখে আসি নাকি? হ্যালো, জি স্যার। হ্যাঁ, এখন দেখো একটা পুকুর কি বলতেছে। আচ্ছা দেখো ম্যাথটা দেখো, একটা পুকুর যার ডেপথ হচ্ছে 4 মিটার নাকি? পুকুরের ডেপথ কত? 4 মিটার। আচ্ছা, উইথ এ রেক্টেঙ্গুলার টপ, দ্যাট মিন্স পুকুরের টপ দেখতে কি রকম? রেক্টেঙ্গুলার, তাই না? বটম দেখতেও কি রেক্টেঙ্গুলার। কি বলতেছে, পুকুরটা খনন করছে, ইন ফিগার ইজ এক্সকাভেটেড, পুকুরটা খনন করছে, টপ এন্ড বটম প্লেনস অফ দা পন্ড আর হরিজন্টাল এন্ড প্যারালাল, দ্যাট মিন্স টপ সারফেস আর বটম সারফেস কি হরিজন্টাল এন্ড প্যারালাল। তাহলে কি প্যারালাল হলে এই যে যেমন এই সারফেস, এই টপ সারফেস, এটা হচ্ছে টপ, পুকুরটার উপর থেকে দেখতেছি আমি, তাহলে এই টপ সারফেস আর এই বটম সারফেস কি প্যারালাল। কি বলছি, বুঝা গেছে? জি স্যার। তাহলে এখন বলো পুকুরের টপের হচ্ছে ডাইমেনশন কি বলে দিয়েছে, ক্যালকুলেট দ্য ভলিউম অফ আর্টওয়ার্ক ইউজিং ওয়ান প্রিজময়েডাল রুল এন্ড ট্রাপিজয়েডাল রুল, অলসো কমেন্ট অন দ্য রেজাল্টস। কমেন্ট অন দ্য রেজাল্টস আমাদের আপাতত জানার দরকার নাই, এটা কমেন্ট রেজাল্টের উপর কমেন্ট করতে হলে ওই যে প্রিজময়েডাল কারেকশন এটা একটু দেখে আসতে হবে, ঠিক আছে? তাহলে কমেন্টটা আপাতত রাখলাম। দেখো পুকুরের ডেপথ বলে দিয়েছে 4, এখন এটা যদি দেখি ডেপথ হচ্ছে 4, পুকুরের ডাইমেনশন দিয়ে দিয়েছে, টপের উইডথ কত 28 আর 36, 28 আর 36, আর বটমের উইডথ দিয়েছে কি 12 আর 20। তাহলে বলো বটমের এরিয়া কত? পুকুরের বটমের ডাইমেনশন হচ্ছে 12 আর 20, তাহলে বটমের ই কত, এরিয়া কত বলো? স্যার 20 * 12। কারণ পুকুরের বটম কি রেক্টেঙ্গুলার না? জি স্যার। নাকি? বটম এরিয়া ধরে নিলাম, বটম রে A1 ধরে নিলাম A1, তাহলে 20 * 12 নাকি? জি স্যার। 20 * 12 কত আসে? 240 নাকি? এখন বলো টপের এরিয়া কত? টপ এরিয়া স্যার 36 * 26। 36 * 26 তাতে গুণ করে বলে ফেলো কত? 26 নাকি 36 * 20 গুণ করে তাড়াতাড়ি বলে ফেলো কত আসে, বলে ফেলো তাড়াতাড়ি। 1008। 1008। এখন টপের উইথ এই ডাইমেনশন মিটারে দেয়া আছে, অবশ্যই কি এগুলো কি মিটারে হবে নাকি? মিটার স্কয়ার নাকি? তাই না? জি স্যার। এখন বলো ভলিউম কত হবে তাহলে? ট্রাপিজয়েডাল মেথডে ভলিউম কত হবে? টপ আর বটমের মধ্যে, টপ আর বটম কি প্যারালাল, তাই না? বলে দিছে নাকি? জি স্যার। প্যারালাল, তাহলে প্যারালাল দুইটা এরিয়ার মধ্যে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? ট্রাপিজয়েডাল ফর্মুলা অ্যাপ্লাই করি, সিম্পসন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি নাকি? জি স্যার। তাহলে এটা কি হবে? A1 প্লাস A2 ডিভাইডেড বাই 2 নাকি? জি স্যার। তাহলে এখন বসায় দাও, ডি এর ভ্যালু কত বলো? ডি কত? প্যারালাল মানে টপ আর বটমের মধ্যে ডিসটেন্স কত হবে? পুকুরের গভীরতার সমান না? জি স্যার। তাহলে পুকুরের গভীরতা হচ্ছে 4, তাহলে ডি এর ভ্যালু 4 ডিভাইডেড বাই 2 ইনটু, এখন বলো A1 এর ভ্যালু কত? 240 প্লাস A2 এর ভ্যালু কত? 1008 নাকি? জি স্যার। ডিভাইডেড বাই 2। এখন বলো তাহলে ই কত, ভলিউম কত আসে পুকুরটার?
কত আছে 240 প্লাস 2008 মানে 1008, তাহলে কত আছে 1208 মেবি নাকি 1248 নাকি 48 এটা আছে না? হ্যালো জি স্যার। আমরা তো একদিন ডি মানে স্যার মানে মধ্য কোনো পয়েন্ট ধরছে, এখন ডি মানে তো এখানে উচ্চতা হচ্ছে না। কি হচ্ছে এই জায়গায় দুইটা সেকশনের ডিসটেন্স, তাই না? জি স্যার। আগেও কি এটাই ধরছিলাম না, একটা অর্ডিনেট থেকে আরেকটা অর্ডিনেটের ডিসটেন্স ডি, তাই না? হ্যালো, আগেও কি এটাই ধরি নাই, একটা অর্ডিনেট থেকে আরেকটা অর্ডিনেটের ডিসটেন্স ডি এরিয়া ক্যালকুলেশনের সময়। তো এই জায়গায় কি একটা এরিয়া, এটা সাপোজ টপ এরিয়া, এটা হচ্ছে বটম এরিয়া, তাই টপ আর বটম এরিয়ার ডিসটেন্স না ডি? জি স্যার। তাহলে টপ এরিয়া আর বটম এরিয়ার ডিসটেন্স কি হবে? পুকুরের গভীরতা না? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। এখন বলো প্রিজমোইডাল ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য 1248 আছে নাকি আমাদের রেজাল্ট? আচ্ছা এখন বলো প্রিজমোইডাল ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য কয়টা সেকশন লাগে? হ্যালো, 3টা লাগবে স্যার। আরে 1248 মেবি হয় নাই তোমাদের, কত এই তো একটা ডি মেবি বেশি করা হয়েছে, তাই না? হ্যালো, আমাদের ফর্মুলা কি ছিল বলো? এরিয়া ইকুয়াল টু কি ছিল? এরিয়া ইকুয়াল টু কত? ডি বাই 2, তাই না? ডি বাই 2 ইনটু, বা আবার যদি করি ডি ইনটু a1 প্লাস a2 বাই 2, তাই না? জি স্যার। তাহলে এখান থেকে ডি এর ভ্যালু কত? 4। ডি এর ভ্যালু কত? 4 ইনটু a1 কত? a1 ছিল 240 প্লাস a2 ছিল 1008 ডিভাইডেড বাই 2, তাহলে করলে কত আসে আমাদের? 2496, তাই না? নাকি 2496 এত মিটার স্কয়ার। মিটার কি হবে? মিটার কিউব নাকি? এটা কি হবে? এরিয়া হবে নাকি ভলিউম হবে? ভলিউম। আচ্ছা এখন দেখো এই যে আমরা কাজটা করলাম এটা কিসের? ট্রাপিজয়েডাল মেথড, তাই না? এখন বলো যে প্রিজমোইডাল ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য অ্যাট লিস্ট কয়টা ই লাগে? 3টা লাগবে স্যার। 3টা সেকশন লাগে। তাহলে এরিয়াও কয়টা লাগবে? 3টা লাগবে না? 3টা। জি স্যার। তাহলে দুইটা দেয়া আছে, টপ দেয়া আছে, বটম দেয়া আছে, তাহলে মাঝখানের এরিয়া লাগবে না আমার? জি স্যার। তাহলে দেখো টপের এরিয়া জানি, টপের লেন্থ এই বরাবর যদি আমরা দেখি, কঠিন কিছু না কিন্তু গতবার এটা পরীক্ষাতে আসছিল, অনেকে এই প্রিজমোইডাল মেথডে ভুল করছে। দেখো এই মিড হাইটে এই ডাইমেনশন, যদি আমি বের করতে পারি তাহলে কি এরিয়া বেড়ে যাবে না? জি স্যার। তাহলে মিড হাইট কত বলো? এখান থেকে মিড হাইট কত? 2 উপরে নাকি? জি স্যার। এখন বলো যে বটম, এটার কথা আসি, এই যে এই সেকশনটা যদি আসি, এই সেকশনটা দেখতে কি এরকম কিছু নাকি, তাই না? জি স্যার। যার বটম হচ্ছে 12, টপ হচ্ছে 28, মাঝখানেরটা এখনো জানি না, কিন্তু সাইড স্লোপ কত দিয়ে দিয়েছে? 1:2, তাই না? হ্যালো, এখন তাহলে বলো এই যে মিড হাইটের এই ডেপথ কত? এই হাইট কত? 2 না? জি স্যার। তাহলে বলো এটা যদি 2 হয় তাহলে এতটুকু কত হবে? স্যার এতটুকু হবে হলো, এসএইচ জি স্যার, এসএইচ হলে কত হবে? আমরা ফর্মুলা জানি না, v প্লাস টুয়াইস এসএইচ জি নাকি? স্যার। জি স্যার। টুয়াইস এসএইচ এটা জানি। জি স্যার। তাহলে s এর ভ্যালু কত? 2, h এর ভ্যালু কত? মিড হাইটে এই মিড হাইটে h এর ভ্যালু 2 আর সাইড স্লোপ তো জি স্যার। 1:2, তাহলে এটা কত আসে? v ইকুয়াল টু কত আসে বলো? v প্লাস টুয়াইস এসএইচ সমান কত আসে? 12 প্লাস 2 ইনটু 2 তাহলে কত আসে মিড হাইট? 20 নাকি 20 না? জি স্যার। তাহলে দেখো এই যে 20 নাকি? তাহলে এটার মিড হাইটে এই দিক বরাবর মিড হাইটের ফর্মুলা, মিড হাইট কত হবে? 20 দেয়া আছে নাকি? তাহলে v প্লাস 2 ইনটু s ইনটু h কত আসবে? 20 প্লাস 8 নাকি? জি স্যার। তাহলে এটা কত আসবে? 28। এটা কি বুঝতেছো নাকি? এই 12 এর জায়গায় এখন কি হবে? এই পাশে আসলে 12 এর জায়গায় কত হবে? 20 নাকি? 20, s এর ভ্যালু হচ্ছে 2, h এর ভ্যালু কত? 2 নাকি? তাহলে কত আসবে? 28 না? জি স্যার। তাহলে মিড হাইটে দৈর্ঘ্য হচ্ছে 28, প্রস্থ হচ্ছে 20, তাহলে এরিয়া কত? মিড এরিয়া কত বলো? m ইকুয়াল টু কত? 28 ইনটু 20 না মিড এরিয়া? তাহলে 560 নাকি? হ্যাঁ জি স্যার।
560। তাহলে যে জিনিসটা আমরা এখন অ্যাপ্লাই করব, যে এটাতে আসি, তারা ডিভাইস 6 দিয়ে করছে, আমরা ডিভাইস 6 ইউজ করব না, আমরা আমাদের নিজেদের মতন করব। ঠিক আছে, আমরা আমাদের নিজেদের মতন যদি করি তাহলে দেখো আমরা কি জানি, ভলিউম ফ্রিজ মডেল মেথডের ভলিউম ইকুয়াল টু, বলো কি ফ্রিজ মডেলের ভলিউম কি, d/3 নাকি? জি স্যার। d/3 ইনটু ফার্স্ট এরিয়া কত a1 নাকি? জি স্যার। লাস্ট এরিয়া কত, বটম, টপ হচ্ছে a1, টপ মানে a, ফার্স্ট এরিয়া তুমি ধরো a, টপ হচ্ছে ফার্স্ট, হইলে বটম কি হবে, লাস্ট নাকি? টপ কে যদি ফার্স্ট ধরো বটম হবে লাস্ট, বটম কে যদি ফার্স্ট ধরো টপ হবে কি, লাস্ট নাকি? জি স্যার। এ বটম প্লাস, বলো মাঝখানের অর্ডিনেট আছে, তাহলে মাঝখানের অর্ডিনেট কি, ইভেন অর্ডিনেট না অড অর্ডিনেট? স্যার ইভেন স্যার। ইভেন, তাহলে মাঝখানের am, বলো অড অর্ডিনেট আছে? অড অর্ডিনেট আছে না স্যার। এখন বলো একটা সেকশন থেকে আরেকটা সেকশনের ডিসটেন্স কত, d এর ভ্যালু কত? স্যার স্যার 2। টপ থেকে মিড থেকে বটম প্রতিটা ডিসটেন্স কত, 2 করে, তাই না? তাহলে 2/3 ইনটু এ টপ কত, টপ হচ্ছে 1008 প্লাস মিড হচ্ছে, বটম হচ্ছে 240 প্লাস মিড হচ্ছে 4 ইনটু 560 নাকি, তাই না? জি স্যার। তাহলে এটা যদি এরিয়া বের করি তাহলে কত আসে, 2325। ওটা দেখো 2325 আসে। আসে? জি স্যার। d/6 করি, d/3 করি, কোনো প্রবলেম নাই নাকি? তাহলে ট্রাপিজয়েডাল মেথড এবং প্রিজময়েডাল মেথডে কিভাবে ভলিউম ক্যালকুলেশন করে আমরা জিনিসটা শিখে ফেললাম নাকি? হ্যাঁ।